আচ্ছা, এবার বলো তো অডিও এবং ভিডিও দুটো ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার আছে দুটোই, অডিও ভিডিও দুটোই। ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আগের দিন যে আমরা ক্লাসটা করেছিলাম, ওই ক্লাসটা কি তোমরা দেখে নিয়েছো প্রত্যেকে? নাহলে কিন্তু আজকের এই ক্লাসটা কিছুই বুঝতে পারবে না ওই ক্লাসটা না দেখলে, কারণ অনেকগুলো এমসিকিউ রয়েছে, করাবো তো। প্রত্যেকে দেখেছো রেকর্ডিংটা? কেউ দেখেনি? ঠিক আছে, চলো আজকে আগের দিন ক্লাসে অনেক কিছু করিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে কিছুটা বাকি ছিল সেগুলো করাবো এবং কিছু এমসিকিউ করাবো, এমসিকিউ প্যাটার্ন। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম আজকে আমরা যেটা জানবো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, বা তুমি এটাকে ল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স কিন্তু বলা হয়। ঠিক আছে, এই প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি বলতে কি বোঝায়? দেখো, এটা হচ্ছে আমরা তো এখন রিজিড বডিকে নিয়ে কিন্তু খেলা করছি। ধরো এই একটা রিজিড বডি রয়েছে, ঠিক আছে, এই একটা রিজিড বডি রয়েছে এবং এই রিজিড বডির সাপেক্ষে আমরা একটা লাইন নেব। ঠিক আছে, এইরকম আমরা ধরো একটা লাইন রয়েছে, এইরকম একটা আমাদের লাইন রয়েছে, যে লাইনটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। কি? লাইন অফ অ্যাকশন, এটা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশন। তো এই যে লাইনটা, এই লাইনের উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করব। কি করব না, ধরো এই লাইনের উপরে বলতে এইখানটা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। আবার ধরো এই একটা রিজিড বডি রয়েছে, এখানে লাইন অফ অ্যাকশন রয়েছে, আমি কি করলাম, এই মাঝখানে ফোর্স অ্যাপ্লাই করলাম। আবার হয়তো এই লাইনটাকে আমি এইভাবে এক্সটেন্ড করে নিলাম, এক্সটেন্ড করে আমি এখানটায় ফোর্স করলাম। আবার এখানটা ধরো এইরকম এক্সটেন্ড করে এখানটায় আমি ফোর্স অ্যাপ্লাই করতে পারবো। এর মানে কি বোঝালো? এর মানে তো এইটাই বোঝায় যে লাইন অফ অ্যাকশনের উপরেই আমরা ফোর্সটাকে শিফটিং করছি। কিন্তু এখানে আমরা যে ম্যাগনিটিউড এবং যে ডাইরেকশন রয়েছে, সেই ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে কিন্তু আমরা কোনো ছেড়ছাড় করছি না। ঠিক আছে, ওটা যেরকম ছিল ওইভাবে ছিল, কিন্তু শুধু এই যে লাইন অফ অ্যাকশন হচ্ছে, এই লাইন অফ অ্যাকশনের উপরেই কিন্তু আমরা তোর এখানটায় এফ ফোর্স দিয়েছি, এই এফ ফোর্সটাকে শুধু শিফটিং করেছি, কখনো এখানটায় দিচ্ছি, কখনো এখানটায় দিচ্ছি, কখনো এখানটা দিচ্ছি। এই যে পুরো সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্রান্সমিসিবিলিটি, বা তোমার ল অফ ট্রান্সমিসিবিলিটি, বা প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। বোঝা গেছে? তোমাকে যদি ডায়াগ্রাম যদি দেখাই, এখানটা দেখো, এই রয়েছে আমাদের একটা রিজিড বডি, বা এই একটা রিজিড বডি রয়েছে, যার এই যে ডটের লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কি লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, দুটোই কিন্তু রিজিড বডি, উল্লেখ করে দিয়েছি ডায়াগ্রাম দিয়ে। এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, এবং এখানটায় আমি দেখো এরকম ভাবে একটা ফোর্স দিলাম, কার উপরে দিলাম? লাইন অফ অ্যাকশনের উপরেই দিলাম। আবার দেখো, এখানে দেখো আমি প্রথমে দিয়েছি, এই ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো আমি প্রথমে দিইনি, আমি কি করেছি না মাঝখানে এফ ফোর্স দিয়েছি। ঠিক আছে, আবার দেখো এখানটায় আমি মাঝখানেও দিইনি, এখানে কি হচ্ছে এন্ড পয়েন্টে ফোর্সটা দিয়েছি। আবার এখানে দেখো আমি এরকম ফার্স্ট পয়েন্টে দিয়েছি, কিন্তু লাইন অফ অ্যাকশনের উপরে এই ফোর্স গুলোকে আমি শিফটিং করছি। ঠিক আছে, এবং ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে কোনো ছেড়ছাড় করা হচ্ছে না। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। বোঝা গেছে? বলো, বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, আবার বলুন। পেজটা কেটে গেল, বুঝলে? দাঁড়াও আর একবার বলে দিচ্ছি ব্যাপারটা কি। ওই জন্য বলি 5 মিনিট আগে সবাইকে জয়েন করতে, ওই লাস্টে জয়েন করলে এইরকমই প্রবলেম হয়। এখন এই রিসেন্টলি কি এই আহ অর্ণব নাকি একটা জয়েন করলো, ওকে অ্যাকসেপ্ট করতে গিয়েই এই অবস্থা হলো আজকে। ঠিক আছে, চলো আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে ব্যাপারটা কি। দেখো, প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি বলতে কি না, ধরো এই একটা রিজিড বডি রয়েছে এবং মাঝখানে আমাদের এরকম লাইন অফ অ্যাকশন রয়েছে। তো আমরা যখন ফোর্সটা অ্যাপ্লাই করব, ধরো এখানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব এই লাইন অফ অ্যাকশনের উপরেই কিন্তু আমরা ফোর্স অ্যাপ্লাই করব। সেটা এই ফার্স্ট পয়েন্টে হতে পারে, বা এটাকে এক্সটেন্ড করে এই লাস্ট পয়েন্ট আমি দিতে পারি, আবার এখানে মাঝখানেও কিন্তু দিতে পারি, কিন্তু এইরকম ডাইরেকশন আমরা দিতে পারবো না। এইরকম ডাইরেকশনে যদি দিই, তার ম্যাগনিটিউড বা ডাইরেকশনটাকে কি হচ্ছে ছেড়ছাড় করানো হবে। কিন্তু আমার এখানে মোদ্দা কথা হচ্ছে একটা রিজিড বডির উপর তার লাইন অফ অ্যাকশনের উপর আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সেটা তুমি এইখানটা হতে পারে, বা এই লাইনটাকে তুমি যদি এরকম এক্সটেন্ড করে তুমি এইখানটা যদি ফোর্স দাও তাহলে কিন্তু চলবে। তাহলে কি হবে, ফোর্সটাকে আমি লাইন অফ অ্যাকশনের উপরে শুধু শিফটিং করছি, কিন্তু ডাইরেকশন এবং
ম্যাগনিটিউডকে আমি কোনো ছেড়ছাড় করছি না, এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। সেই একই কথা কিন্তু এখানটা লেখা রয়েছে। ডায়াগ্রাম দেখো, এই রয়েছে রিজিড বডি, দুটো কিন্তু রিজিড বডি রয়েছে। তো এই রিজিড বডির উপর এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এই যে লাইনটা হচ্ছে আমাদেরকে লাইন অফ অ্যাকশন। কি লাইন অফ অ্যাকশন, ঠিক আছে। এর উপরে আমি দেখো এখানে দেখো ফার্স্ট পয়েন্টে দিয়েছি, আলাদা কালি নিয়ে নিচ্ছি। এখানে দেখো ফার্স্ট পয়েন্ট আমি ফোর্স দিলাম, এফ ফোর্স। আবার এখানটা দেখো মাঝখানে দিয়েছি আমি এফ ফোর্স, ঠিক আছে। আবার এখানটা আমি এই লাস্ট পয়েন্টেও দিতে পারি এফ ফোর্স, মানে এই কিন্তু লাইন অফ অ্যাকশনের উপরেই কিন্তু হতে হবে। বা এইটাকে আমি এইভাবে এক্সটেন্ড করে এইখানটা এইভাবে ফোর্স দিতে পারি। দেখো সেই একই লাইনের উপরেই হচ্ছে, কিন্তু ডাইরেকশন এবং ম্যাগনিটিউডকে আমি কোনো ছেড়ছাড় করছি না। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে তোমার ল অফ ট্রান্সমিসিবিলিটি। বোঝা গেছে? এখন দেখো গ্রুপে মেসেজ করে যাচ্ছে। তাহলে দেখো এখানটা একটা ডায়াগ্রাম দিয়েছি, এখানেও একটা ডায়াগ্রাম দিয়েছি। দেখো এখানটা ফার্স্ট পয়েন্টে করিয়ে দেখিয়েছি, কিন্তু সেই লাইন অফ অ্যাকশনের উপরে রয়েছে। এখানটা দেখো লাস্ট পয়েন্টে দিয়েছি, এবার এটাকে এক্সটেন্ড করে এইখানটা আমি দিতে পারি। এদিকেও সিমিলারলি এক্সটেন্ড করে আমি দূরে দিতে পারি। এই যে লাইন অফ অ্যাকশনের উপরেই হতে হবে, এবং ডাইরেকশন ম্যাগনিটিউডকে কোনো ছেড়ছাড় করা যাবে না। এই পুরো প্রসেসটাকে আমরা কি বলছি? প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। বোঝা গেছে কিনা বলো এবারে? অর্ণব, এই অর্ণব নাকি একজন জয়েন করলো, তুমি বুঝতে পারলে? স্যার আরেকবার বলে দিন। চলো দেখো, পেজটা ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে এই একটা রিজিড বডি রয়েছে, এইটা রয়েছে আমাদের একটা রিজিড বডি। আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমরা যা কিছু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে পার্টগুলো পড়বো, যা কিছু করবো সব রিজিড বডিকে নিয়ে খেলা করবো, ডিফর্মেবল বডি কিন্তু আসবে না, সেটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ক্ষেত্রে। তো এই আমি একটা রিজিড বডি নিয়েছি, এবং এই রিজিড বডিতে আমাদের কি রয়েছে? লাইন অফ অ্যাকশন এইভাবে একটা রয়েছে। এটাকে লাইন অফ অ্যাকশন লিখে দিচ্ছি। এই লাইনটা এবং এই লাইনটা দুটোই কিন্তু লাইন অফ অ্যাকশন। এটা কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখানোর জন্য তুমি এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা ভুলে যাও, এই ডায়াগ্রামটা শুধু মনে রাখো। এই একটা রয়েছে রিজিড বডি, এই রিজিড বডিতে কি রয়েছে? লাইন অফ অ্যাকশন আমার এইভাবে রয়েছে। আমি কি করলাম না, আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমি এই লাইন অফ অ্যাকশনের উপরে ফার্স্ট পয়েন্ট এখানে একটা ফোর্স দিলাম, যেটাকে আমি বললাম ধরো এফ ফোর্স। আবার দেখা গেল যে আমি বললাম যে না, এইখানটা আমি ফোর্সটা দেবো না, আমি মাঝখানে দেবো। ওই লাইন অফ অ্যাকশনের উপরেই কিন্তু আমাকে দিতে হবে, এইখানটা দিতে পারি। আবার আমি ভাবলাম যে এখানেও দেবো না, এখানেও দেবো না, আমি এই এন্ড পয়েন্টে দেবো, এখানেও দিতে পারি। আবার দেখলাম যে না, আমি এখানটাও দেবো না। আমি কি করলাম? এই লাইন অফ অ্যাকশনটাকে এইভাবে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করে আমি এইখানটায় এক্সটেন্ড করে আমি তোমার এই এই যে এক্সটেন্ড করলাম, আমি এইখানটায় পোস্টটাকে দিলাম। এভাবে দিতে পারি। কিন্তু তুমি এই যে লাইন অফ অ্যাকশনটা যে রয়েছে, এই যে লাইনটা, এই লাইনটাকে তুমি এক্সটেন্ড করে তুমি ফোর্সটাকে দিতে পারো। এর মানে কি? লাইন অফ অ্যাকশনের উপরেই আমরা ফোর্সটাকে শিফটিং করছি, তাই না? কখনো এখানে ফার্স্ট পয়েন্টে দিচ্ছি, কখনো মাঝখানে দিচ্ছি, কখনো লাস্টে দিচ্ছি, আবার কখনো এই লাইনটাকে এক্সটেন্ড করে আমরা দূরে দিচ্ছি। কিন্তু ম্যাগনিটিউড এবং ডাইরেকশনটাকে কিন্তু আমরা কোনো ছেড়ছাড় করছি না। এই যে পুরো প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলছি তোমার প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। বোঝা গেল? ডিফারেন্ট ডিফারেন্ট ডায়াগ্রাম করে দেখিয়ে দিয়েছি। দেখো এখানে যেরকম আমি ফার্স্ট পয়েন্টে দিয়েছি, এখানে দেখো লাস্ট পয়েন্টে দিয়েছি। আবার তুমি এই লাইনটাকে এরকম এক্সটেন্ড করে এখানটায় তুমি দিতে পারো, কিন্তু সেই লাইন অফ অ্যাকশনের উপরেই সমান্তরাল ভাবে কিন্তু হতে হবে। এই প্রসেসটাকে আমি কি বলছি? প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। বোঝা গেল? বলো, হ্যাঁ স্যার। বোঝা গেল তো? এগুলো থেকে কিন্তু ছোট ছোট হ্যাঁ স্যার। প্রশ্ন আসবে। এ অর্ণব, তুমি বুঝতে পারলে? অ্যাপ্লাই করো। ছাড়ো। আচ্ছা, এরপরে আমরা ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্স, এটা সম্পর্কে একটু বুঝবো। ঠিক আছে, কেউ মেসেজ করো না, মেসেজ বারবার দেখতে পারবো না। মাইক্রোফোন অন করো, অ্যান্সার দাও যে যাকে যা বলছি। কেউ মেসেজ চ্যাটিং করো না এখানটায়, ঠিক আছে? ল অফ ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্স, এই জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা বুঝবো। 4টা থেকে 5টা ক্লাস নেব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে, ঠিক আছে? তো বেসিক যেগুলো সেগুলো কিন্তু করিয়ে দেবো। আচ্ছা, ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্স, এই জিনিসটা কি? এটা হচ্ছে তোমার এই ডায়াগ্রামটা দেখাই তোমাদেরকে।
এই যে একটা ডায়াগ্রাম, এইখানটা ধরো আমি একটা পয়েন্ট নিয়েছি, ঠিক আছে? তো এই পয়েন্টটাকে আমি কি করলাম, এই পি একজন এখানে একটা পার্সন দাঁড়িয়ে রয়েছে, যাকে আমি বললাম ধরো 10 কিলো নিউটন ফোর্স ধরে ও টানছে, এই পয়েন্টটাকে এইভাবে টানছে। আবার ধরো এখানে কিউ একজন পার্সন রয়েছে, উনাকেও কিন্তু আমি 10 কিলো নিউটন ফোর্স দিয়ে টানতে বললাম। তাহলে এই পি যে পার্সন রয়েছে এবং কিউ পার্সন রয়েছে, দুজন কিন্তু একই তোমার 10 কিলো নিউটন ফোর্স নিয়ে কিন্তু টানছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরো আমি নাম দিলাম এ পয়েন্ট। তাহলে এই এ পয়েন্টটা কোন দিকে যাবে? সিম্পলি আমাদের এইরকম ভাবে একটা ডাইরেকশনের দিকে যাবে। ধরো এখানটা আমি দিলাম ডি। তাহলে এই ডি পয়েন্টের দিকে এ পয়েন্টটা কি করবে? মুভ করবে। কেন? সমান্তরাল ভাবে লোড, মানে এখানে যে মানুষটা রয়েছে বা এখানটা যে মানুষটা রয়েছে, যে ব্যক্তি রয়েছেন, উনি সমান লোডে ফোর্সে কিন্তু টানাটানি করছেন। তাহলে এই এ পয়েন্টটা আমাদের ডি পয়েন্টের দিকে এইভাবে মুভ করবে, তাই তো? এই যে ডি পয়েন্টের দিকে যে মুভ করলো, এটাকে আমরা কি বলবো? রেজাল্টেন্ট। ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্স। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার? রেজাল্টেন্ট ফোর্স কাকে বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুস্মিতা, শিল্পা, তৃষ্ণা, তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর এখানটা আর একটা ব্যাপার রয়েছে। ধরো এই রয়েছিল পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি এই দিকে 10 কিলো নিউটন দিয়ে ফোর্স দিয়ে টানছিলাম এবং এই দিকে আমি 10 কিলো নিউটন ফোর্স দিয়ে টানছিলাম। যে এইখানটায় আমি যে ডাইরেকশনটা পাচ্ছিলাম, ধরো এইখান থেকে যে ডাইরেকশনটা পেলাম, এটাকে আমি কি বললাম? রেজাল্টেন্ট। ঠিক আছে, এবং এইটা যদি অপোজিট ডাইরেকশন যদি হয়ে যায়, মানে এই রেজাল্টেন্ট ফোর্সের যদি অপোজিট ডাইরেকশন মানে এই দিকে যদি হয়ে যায়, তখন সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম ফোর্স বলবো। কি? ইকুইলিব্রিয়াম ফোর্স। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি, ইকুইলিব্রিয়াম ফোর্স কি, এই দুটো কিন্তু আমরা বুঝতে পারলাম, তাই তো? এতটুকু বোর্ডটা ক্লিয়ার করে দেবো? বোঝা গেছে ইকুইলিব্রিয়াম ফোর্স কাকে বললাম আর রেজিস্ট্যান্স ফোর্স কাকে বললাম, মানে তোমার হ্যাঁ স্যার। রেজাল্টেন্ট ফোর্স কাকে বললাম? স্যার। সোজা কথায় মনে রাখো এইটুকু, রেজাল্টেন্ট ফোর্সের অপোজিট ডাইরেকশন যদি হয়ে যায়, তাহলে তাকে আমরা ইকুইলিব্রিয়াম ফোর্স বলবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানটায় আলোচনার বিষয় হচ্ছে কি না, এখানে আমাদের এই ট্রায়াঙ্গেল অফ ফোর্স, মানে ট্রায়াঙ্গেলের একটা ব্যাপার আসবে। তাহলে ধরো এই যে ফোর্সটা, এটাকে আমি যদি ট্রায়াঙ্গেল করি, তাহলে দেখো এই কিউ ফোর্সটা আমাদের এইরকম ভাবে রয়েছে। তাহলে আমি এখানটায় ডায়াগ্রাম দেখবো, এইভাবে কিউ নিলাম, এবং দেখো পিটা আমাদের এইভাবে রয়েছে। তাহলে এইখান থেকে আমি এইভাবে নেব পি, উপরের এই ডায়াগ্রামটা দেখবে ঠিক ওইরকম ভাবে আসবে। তাহলে এবারে দেখো এইটা কিন্তু আমার জানা নেই, মানে এইটা আমাদের এইখান থেকে এটা হয়ে গেল আমাদের কি কিউ, এটা হয়ে গেল পি, মানে এই ডায়াগ্রাম থেকে এইটুকু ক্যালকুলেশনে এলাম। তাহলে এই দুটো যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে এই রেজাল্টেন্টটা কত হবে সেটা আমরা ইজিলি আমরা বের করে নিতে পারবো। বের করে নিতে পারবো কিনা বলো? মানে অতিভুজ, যদি এইরকম যদি একটা ত্রিভুজ থাকে, এইরকম যদি থাকে, এইটা ধরো একটা ভ্যালু থাকলো, এটা একটা ভ্যালু থাকলো, তাহলে এইটা আমরা মানে তোমাদের কি বলে ওটাকে, অতিভুজ যেটাকে বলে, ওটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে এইরকম ডায়াগ্রাম থেকে কিন্তু এই রকম ত্রিভুজ করে এই রেজাল্টেন্টটা আমাদেরকে বের করতে হবে। ধরো এখানটা আমি যদি উদাহরণ হিসাবে যদি তোমাকে বলি যে এখানটা ধরো এইভাবে আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো এই একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা আমি এইখান থেকে এইভাবে ধরো একটা পি ফোর্স দিলাম, যেটা ধরো 10 কিলো নিউটন। এই পয়েন্টে কি দিলাম? পি ফোর্স দিলাম 10 কিলো নিউটন, এবং এইরকম একটা ডাইরেকশনে আমি ধরো, দেখো এখন ফোন করে যাচ্ছে, এইভাবে ডাইরেকশনে আর একটা ফোর্স দিলাম, যেটাকে ধরো আমি দিলাম জেড, সেটাও ধরলাম 10 কিলো নিউটন। ঠিক আছে, বা 10 কিলো নিউটন না, এটাকে আর একটু কম দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে ধরো আমি দিলাম 5 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে এই ফোর্সটা এরকম ভাবে আসছে, এই ফোর্সটা এইভাবে আসছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোন দিকে মুভ করবে বলো তো? কোন ডাইরেকশনে পয়েন্টটা মুভ করবে? এইরকম ডাইরেকশনে যাবে না এইরকম ডাইরেকশনে আসবে? প্রথমের দিকটা যেটা করলেন ওই দিকে যাবে। এই ডাইরেকশনে, তাই তো? রেজাল্টের ফোর্স। মানে এইরকম ডাইরেকশনে তোমরা রেজাল্টের বেসিক্যালি যাবে, বা
হয়তো একটু এইরকম যেতে পারে বা এইরকম যেতে পারে, তাই তো? রেজাল্ট মোটামুটি এই সাইডের দিকে যাবে। কেউ কিছু বলছো? রেজাল্টেন্ট ফোর্স হবে না এটা? হ্যাঁ, তো তাহলে এইটাকে আমরা কি বলবো, রেজাল্টেন্ট ফোর্স। এবং এইটা যদি এইরকম ডাইরেকশনে যদি অপোজিট মানে রেজাল্টেন্টের অপোজিট যদি যায়, তাহলে তাকে আমরা কি বলবো, ইকুইলিব্রিয়াম ফোর্স। তাহলে দেখো এখানে আমি যেটা মেন কথা যেটা আসছিলাম, তাহলে পি ফোর্সটা এইরকম ডাইরেকশনে ছিল, তাহলে আমি পি ফোর্সটাকে তোমার এইরকম ডাইরেকশনে ধরো দিয়ে দিলাম, কত না 10 কিলো নিউটন এরকম ভাবে যাচ্ছিল, ঠিক আছে। আবার তোমার এখান থেকে জেডটা দেখো এইরকম ডাইরেকশন আসছিল, তাহলে জেডটাকে আমি এইরকম ডাইরেকশনে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানটায় দেখো এই যে পার্টটা আলাদা কালে দিয়ে দিচ্ছি, এই যে পার্টটা এইটা আমাদের কোন ডাইরেকশন হবে, এই ডাইরেকশন হবে না এই ডাইরেকশন হবে, বলো তো, বলো এই দিকে হবে না এই দিকে হবে? এটা 1 দিলাম, এটা 2 দিলাম, কোন দিকে যাবে? এটাই এটা হলো কি রেজাল্টেন্ট, তাই তো? তাহলে রেজাল্টেন্টটা কোন হুম। ডাইরেকশনে যাবে? 1 নম্বরের দিকে যাবে না 2 নম্বরের দিকে যাবে? 2 নম্বরের দিকে যাবে। 2 দিকে গেলে তো অপোজিট হয়ে যাচ্ছে না, 1 নম্বর সে যাবে। ডেফিনেটলি 1 নম্বরের ডাইরেকশনের দিকে এইরকম ভাবে যাবে, তবে গিয়ে এটাকে আমরা রেজাল্টেন্ট বলতে পারবো। আর এটা যদি অপোজিট ডাইরেকশন যদি হয়ে যায়, তখন তাকে আমরা ওটা তো 2 ইকুইলিব্রিয়াম। নম্বরই। এইটা তো 2 নম্বর, এইদিকে হ্যাঁ, এইদিকে না তো 1 ওইটাই তো নম্বর, 2 নম্বর। হ্যাঁ, এইটা ওইদিকে তো 2 নম্বর। এইটা 2 নম্বর, আমাদের ফোর্সটা যাবে ও এই দিকে আচ্ছা। যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা এই রেজাল্টেন্টটা কিন্তু ইজি ভাবে আমরা বের করে নিতে পারবো। ওকে, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফোর্সের এখানে তোমাকে আমি ডায়াগ্রামের মাধ্যমে রেজাল্টেন্ট ফোর্সটা কি সেটা তোমাকে বোঝালাম, যে এইরকম যদি যায় তাহলে রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন গ্রুপে মেসেজ করে দাও তো যে ক্লাস চালু আছে, ফোন করতে না, বারবার ফোন করছে। স্যার ওকে গ্রুপে মেসেজ করে দিয়েছি। ঠিক আছে, ছাড়ো তাহলে। এইটুকু কমন সেন্স নাই, লাইভ চলছে, ও বারবার ফোন করেই যাচ্ছে। রেজাল্টেন্ট ফোর্স, আচ্ছা তোমরা কিন্তু এই ডেফিনেশন গুলো একবার দেখে নেবে, ঠিক আছে। আমি তোমাদেরকে যেটা বললাম, আমার ওই বলার ভাষাগুলো কিন্তু এখানটায় কিন্তু টাইপ করা রয়েছে, ঠিক আছে। প্রত্যেকগুলো ইজি মানে সহজ ভাষায় দিয়েছি, যেগুলো তোমরা মানে রিড করলেই তোমরা বুঝতে পারবে, সেরকম ভাবে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। নোটটা তোমাদেরকে দিয়ে দেবো, অ্যাপে আপলোড করে দেবো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। রেজাল্টেন্ট ফোর্স, দেখো রেজাল্টেন্ট ফোর্স বলতে কি বোঝাচ্ছে না, ধরো এই একটা আমাদের রয়েছে রিজিড বডি, ঠিক আছে। এই বডিতে আমি কি করলাম না, ধরো এইরকম আমি একটা ফোর্স দিলাম, ধরো এ ফোর্স, আবার আর একটা ফোর্স আমি এইভাবে দিলাম, ধরো এটা জেড ফোর্স। তাহলে এইটাকে আমি যদি লাইন ড্র করি, তাহলে এটা আমাদের এইভাবে আসছে, ডটটা যদি করি এইভাবে, এবং এটা এইভাবে যাচ্ছে। তাহলে এই যে রিজিড বডিটা, এই বডিটা কোন দিকে মুভ করবে, এ এদিকে ফোর্স দিচ্ছে, এ এদিকে ফোর্স দিচ্ছে, তখন এই রিজিড বডিটা কোন দিকে যাবে, ডেফিনেটলি এইরকম ভাবে একটা আসবে। ধরো এটা আমি দিয়ে দিলাম কিউ পয়েন্ট, এই কিউ পয়েন্টের দিকে মুভ করবে, তাই কিনা, মানে এই কিউ পয়েন্টের দিকে যাবে, বা যদি একটু যদি বেশি কম লোড হয় তাহলে হয়তো দেখা গেল ওরকম এইরকম কাজ করে যাবে বা এরকম কাজ করে যাবে, ডেফিনেটলি এই দিকে যাবে। আমরা ধরলাম ধরো এইরকম ডাইরেকশনে এলো, তাহলে এটাকে আমরা কি বলছিলাম, রেজাল্টেন্ট ফোর্স, তাই তো। দেখো এই যে এ ফোর্স এবং বি ফোর্সের জন্য এইদিকে যাচ্ছিল আমাদের বডিটা, আমি যদি এ ফোর্স এবং বি ফোর্স যদি না দিই, এ ফোর্স এবং বি ফোর্স না দিয়ে একটা সিঙ্গেল ফোর্সের মাধ্যমে আমি যদি এই রেজাল্টেন্ট এই বডিটাকে যদি এই দিকে যদি মুভ করি, তাহলে যে রেজাল্ট আমরা পাবো, বা এই এ এবং বি ফোর্স যখন করছিলাম তখন যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছিল এই বডির উপর, সেইটা যদি আমরা সিঙ্গেল ফোর্সের মাধ্যমে যদি ওই লোডটা যদি অ্যাক্ট করতে পারি বডির উপর, তখন সেই ফোর্সটাকে আমরা বলবো রেজাল্টেন্ট ফোর্স। বোঝা গেল? বুঝতে স্যার পারলে না আরেকবার আরেকবার বলুন, কি বলবো? বললেন? হ্যাঁ, আরেকবার বলুন। স্যার আরেকবার বলে দিন। এ ফোর্স এবং বি ফোর্স, জেড ফোর্স, ঠিক আছে। এই দুটো ফোর্স আমরা দেওয়ার জন্য এই বডিটা, এই যে বডিটা আমাদের এই কিউ পয়েন্টের দিকে মুভ করছিল,
এতটুকু ক্লিয়ার, হুম। তাই তো? হুম হুম তো হুম। আমি কি করলাম, এই এ ফোর্স এবং কিউ ফোর্সটাকে আমি তুলে নিলাম, দিয়ে একটা সিঙ্গেল ফোর্স দিলাম। ঠিক আছে, সিঙ্গেল ফোর্স দিয়ে আমি দেখলাম যে এ ফোর্স এবং বি ফোর্সটা প্রয়োগ করার জন্য যে ফোর্সটা আমরা পাচ্ছিলাম, সেইটা সিঙ্গেল ফোর্স প্রয়োগ করে যদি ওই ফোর্সটা আমরা জেনারেট করে যদি বডিটাকে কিউ পয়েন্টের দিকে যদি মুভ করতে পারি সিঙ্গেল ফোর্স দিয়ে, তাহলে ওই সিঙ্গেল ফোর্সটাকে আমরা বলবো রেজাল্টেন্ট ফোর্স। বুঝলে? মানে এ এবং হুম জেড এর জন্য যে ফোর্সটা এসেছিল বডিতে, সেটাকে আমি যদি একটা সিঙ্গেল ফোর্স দিয়ে যদি রিপ্রেজেন্ট করি বা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেই সিঙ্গেল ফোর্সটাকে আমি বলবো রেজাল্টেন্ট ফোর্স। বোঝা গেল? হুম, স্যার বুঝতে পেরেছি। হুম। প্রত্যেকে? কৃষ্ণা বুঝতে পারলে? তোমার রিপ্লাই আসছে না। জয়ন্ত, হ্যাঁ স্যার শুনছি। তুমি তো হ্যাঁ বুঝতে স্যার, পারলে? বুঝতে পেরেছি। অর্ণব, এই যে অর্ণব আজকে নতুন জয়েন করছে, অর্ণব হ্যাঁ স্যার। এটাই হয়ে যাচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। একই কথা এখানটায় কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাব পলিগন ল অফ ফোর্স। ঠিক আছে, পলিগন ল অফ ফোর্স মানে এখানটায় আমরা 5টা ফোর্স দেব, দিয়ে আমরা একটা ডায়াগ্রাম তৈরি করব। ওই ডায়াগ্রামের মধ্যে আমরা দেখব যে কোনো গ্যাপ থাকছে কি গ্যাপ থাকছে না। গ্যাপ থাকলে একরকমের ডিস্টেন্সের দিকে আমরা চলে যাব, একরকম ক্যালকুলেশন। তাহলে গ্যাপ যদি থেকে যায়, তাহলে ওই গ্যাপ থেকে আমরা তোমার রেজাল্টেন্টের যে মানটা, মানে তোমার যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউড আমরা মেজার করতে পারবো। যদি ক্লোজ যদি হয়ে যায়, ধরো এরকম ভাবে যদি ক্লোজ হয়ে যায়, তখন সেটা আমাদের আলাদা দিক দিয়ে যাবে। তো সেটা হচ্ছে পলিগন ল অফ ফোর্স। সেটা সম্পর্কে তোমাকে একটু বলছি, ভালো করে দেখ। ডায়াগ্রাম রয়েছে না, এক মিনিট। এই ডায়াগ্রামটা ফলো করো, পলিগন অফ ফোর্স। পলিগন অফ ফোর্স কি বলতে চাইছি, বলছে দেখো একটা পয়েন্ট রয়েছে ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে এদিকে এ ফোর্স গিয়েছে 1 নিউটন, বি যে গেছে 2 নিউটন, সি এইভাবে গেছে 2 নিউটন, এবং ডি গেছে 1 নিউটন। তো চারদিকে 4টে ফোর্স কিন্তু রয়েছে। এইটাকে আমি যদি একটা পলিগনের ভাষায় মানে তোমার এইভাবে যদি একটা ডায়াগ্রাম যদি অঙ্কন করি, তাহলে সর্বপ্রথম এ পয়েন্টটাকে আমি যদি নিই, এ পয়েন্টটা এইরকম ডাইরেকশনে গেছে, তাহলে সেটাকে আমি এইরকম ডাইরেকশনে এটা ধরলাম 1 নিউটন গেছে। এরপর আমরা বি ধরবো, বি পয়েন্টার 2 নিউটন গেছে। 2 নিউটন বলতে 1 নিউটন থেকে একটু বেশি যাবে, একটু দূরে যাবে, তাহলে সেটাকে আমি আর একটু লম্বা করে এরকম ভাবে ডাইরেকশন দিলাম। এরপর সি দেখো 2 নিউটন, তাহলে সেটাকে আমি এইভাবে একটা 2 নিউটন দিলাম। ডাইরেকশন গুলো দেখবে, এই দিকে গেছে জন্য আমি এইদিকে নিয়েছি, বিটা এরকম গেছে বলে ওইরকম ভাবে নিয়েছি, এটা এরকম ডাইরেকশন গেছে বলে এরকম ডাইরেকশন নিয়েছি। এরপর দেখো ডি, ডি 1 নিউটন, তাহলে একটু ছোট হবে, কিরকম নিচের দিকে, ওই জন্য নিচের দিকে নিলাম। এইখানটায় শুরু করলাম, এখানটায় লাস্ট, তাহলে মাঝখানে এটা কি পুরোটা কি ফিল আপ হলো? ফিল আপ হলো না, মানে এটা কি গ্যাপ থেকে গেল, তাই কিনা বলো? গ্যাপ থেকে গেছে কিনা? হ্যাঁ স্যার। গ্যাপ হুম থেকে গেল, স্যার। তাই না? তাহলে এই যে গ্যাপ থাকলো, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট। মানে কি, এই রেজাল্টেন্টটা আমরা ইজিলি বের করে নিতে পারবো, মানে এর যে তোমার ম্যাগনিটিউড কত সেটা আমরা মেজার করে বের করে নিতে পারবো। ধরো আমরা মেজার করে দেখলাম, এর ধরো ম্যাগনিটিউড ধরো এসছে 10, ম্যাগনিটিউড ধরো এসছে 10, ঠিক আছে? তাহলে ম্যাগনিটিউড যদি 10 আসে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এইভাবে ক্লোজ হয়ে যাবে। 10 এসে যাওয়া মানে কি, এটা ক্লোজ হয়ে যাবে, তাই কিনা? মানে একদম বন্ধ হয়ে যাবে, কোনো গ্যাপ থাকবে না। তখন এটাকে আমরা সিস্টেম ইকুইলিব্রিয়াম বলা হয়। বোঝা গেল কি? সিস্টেম ইকুইলিব্রিয়াম কাকে বললাম, আর রেজাল্টেন্ট কখন হলো। যদি গ্যাপ থেকে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, রেজাল্টেন্ট। এবং ওই গ্যাপের ডিস্টেন্স আমরা মেজার করে দেখলাম, ধরো 10 কি 5 কি 8 একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা যদি এসে আমরা যদি ফিল আপ করে দিই, তাহলে সেটা কি হলো, এটা এইরকম ভাবে চলে এলো, মানে কোনো গ্যাপ থাকলো না। এই গ্যাপ যখন থাকলো না, তখন সেই সিস্টেমটাকে আমরা বলবো কি সিস্টেম ইকুইলিব্রিয়াম, মানে সেখানে কোনো নো নিড ফোর্স। আবার ফোন করছি, নো নিড ফোর্স। বোঝা গেছে কিনা বলো ব্যাপারটা? গ্যাপ থাকলে কি হলো, আর গ্যাপটাকে যদি ফিল আপ করে দিই তাহলে কি হলো?
বিমল সরকার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখান থেকে আমরা এইটুকুই তো বলতে পারি যে রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশন হচ্ছে অপোজিট হবে, তাই কিনা? অপোজিট হবে। আর ইকুইলিব্রিয়ামের ডাইরেকশন হচ্ছে তোমার রেজাল্টেন্ট ফোর্সের অপোজিট। রেজাল্টেন্ট ফোর্স যদি এইদিকে হয় তাহলে তার অপোজিট ডাইরেকশন হচ্ছে ইকুইলিব্রিয়াম, তাই কিনা? এই সিস্টেমটাই হচ্ছে আমাদের তোমার ল অফ বা পলিগন অফ ফোর্স বা ল অফ তোমার পলিগন, এই সিস্টেমটাকে বলা হচ্ছে। বোঝা গেছে? সোজা কথায় যদি ইকুইলিব্রিয়াম যদি না হয়, ইকুইলিব্রিয়াম না হওয়া মানে কি, সেখানে নিট ফোর্স, আর নেট ফোর্স মানে কি রেজাল্টেন্ট ফোর্স। বুঝতে পারলে শিল্পা, বুঝতে পারলে? স্যার বুঝলাম। মিতা, কৃষ্ণা, অপূর্ব, হ্যাঁ স্যার। হুম। মনিরুল, হ্যাঁ স্যার, হ্যাঁ। জয়ন্ত, আচ্ছা লিখে দিবি। ঠিক আছে চলো। এরপর হচ্ছে লেমিনস থিওরেম। ঠিক আছে, কি লেমিনস থিওরেম? এই যে লেমিনস থিওরেমের কিন্তু আর একটা নাম রয়েছে। কি নাম? সেটা হচ্ছে তোমার সাইন রুল। তোমাকে সাইন রুল দিয়ে প্রশ্ন আসতে পারে, আবার এই লেমিনস থিওরেম এই টার্ম দিয়েও কিন্তু তোমাকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, খুব ইজি এই জিনিসটা, এটা বেশি ইয়ে নেই। দেখো ধরো আমি এই একটা পয়েন্ট নিচ্ছি, এই একটা পয়েন্ট নিচ্ছি, এই এখানে দেখো তিনটে টার্ম তোমাকে জানতে হবে। এক কি না, একটা পয়েন্টের উপর তোমাকে তিনটে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কি করবো, সর্বপ্রথম তিনটে ফোর্স অ্যাপ্লাই করে নিলাম। ধরো এই এই একটা দিলাম ধরো A1 বা F1, আবার এইরকম একটা দিয়ে দিলাম F3, এরকম একটা আমি ফোর্স দিয়ে দিলাম F2। তাহলে এই পয়েন্টের উপরে তিনটে ফোর্স থাকতে হবে, তিনটে ফোর্স আমি দিয়ে দিলাম। আর কি থাকতে হবে, এই যে তিনটে প্লেন, এই যে তিনটে ফোর্স দিলাম সেটা একই প্লেনে থাকতে হবে। একই প্লেন রয়েছে, একই প্লেন বলতে ধরো তুমি যেখানে যে রুমে বসে আছো সেই রুমের যে ভার্টিক্যাল ওয়াল, ওই ওয়ালের উপরে তুমি একটা পেনকে তুমি এইভাবে হরাইজন্টাল ভাবে রাখো, তাহলে সেটা কিরকম প্লেন থাকছে, সেটা কি ওই ভার্টিক্যাল প্লেনে থাকছে? থাকছে না, হরাইজন্টাল প্লেনে চলে আসছে। এটা কিন্তু পুরোটাই কিন্তু একই প্লেনে রয়েছে। তাহলে তিনটে ফোর্স হতে হবে এবং তিনটে ফোর্সই একই প্লেনে থাকতে হবে। আর কি, এই যে তিনটে ফোর্স মানে F1, F2 এবং এই যে F3, এই তিনটে ফোর্সের জন্য যে রেজাল্টেন্ট ফোর্সটা আসবে, বা ওই রেজাল্টেন্ট ফোর্স যাতে এখানে তৈরি না হয়, রেজাল্টেন্ট ফোর্স এর মধ্যে কোনো তৈরি হবে না। এর মানে কি, একটা যদি পলিগন তৈরি করি তাহলে ওই পলিগনটা হবে আমাদের কি ক্লোজ, তাই কিনা? একটু আগে আমরা বুঝলাম কিরকম, এরকম ভাবে করেছিলাম, এটা ক্লোজ হয়েছিল, মানে যে ডাইরেকশনের মেজারমেন্টটা করে দেখলাম যে ওই ভ্যালুটা বুঝিয়েছিলাম। ক্লোজ হয়ে যাওয়া মানে কি, সেটা রেজাল্টেন্ট হবে না। আর যদি এভাবে যদি গ্যাপ থেকে যায় তাহলে এইটা, এই যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা কি বলছিলাম, রেজাল্টেন্ট। সিমিলারলি এখানটা সেই ফোর্সটা কিন্তু, সেই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই হলো। কোনো মানে ক্লোজ যদি মানে সেখানে কি হবে, কোনো রেজাল্টেন্ট কিন্তু তৈরি হবে না। এই টোটাল প্রসেসটাকে আমরা কি বলছি, তোমার লেমিনস থিওরেম বা সাইন থিওরেম। এখানে দেখো সেই একইভাবে রয়েছে, এখানে আর ডায়াগ্রাম রয়েছে কি, ওইদিকে আসবে পরে। এখানটা এই ডায়াগ্রাম দেখো, এই একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা থেকে দেখো তিনটে ফোর্স দিয়েছি, F1, F2 এবং F3, এবং এটা একই তোমার প্লেনে রয়েছে। এবং এই ডায়াগ্রামটাকে আমি যদি করি তাহলে এখানে কিন্তু কোনো রেজাল্টেন্ট অ্যাক্ট হবে না, কোনো রেজাল্টেন্ট ফোর্স এখানে তৈরি হবে না। ঠিক আছে, এই ফোর্সটাকে আমরা লেমিন থিওরি বলছি। তাহলে এখান থেকে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেমন ধরো এই যে ধরো এই F1 এর তোমার যে অপোজিট, এখানে কিন্তু তোমার সাইন কম্পোনেন্ট দিয়ে আসবে। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা সাইন রুলস বলছিলাম। ঠিক আছে, আর এখানে দেখো এই যে F1 এর অপোজিট যে তোমার অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমি দিলাম আলফা, এবং F2 এর অপোজিট অ্যাঙ্গেলকে আমি দিলাম বিটা, এবং F3 এর অপোজিট অ্যাঙ্গেলকে আমি দিলাম গামা। যেহেতু এখানে সাইন তোমার কম্পোনেন্ট দিয়ে হবে, তাহলে এখানটায় আমি এইভাবে যদি লিখি, একই ডায়াগ্রাম লিখেছি দেখো, F1 এর অপোজিট হচ্ছে তোমার গামা দিয়েছি, এখানে F2 দিয়েছি বিটা, F3 দিয়েছি তোমার আলফা বিটা গামা তিনটে দিয়েছি। তাহলে দেখো এখানটা F1 বাই সাইন আলফা আসবে। কেন না, সাইন কম্পোনেন্ট দিয়ে আমাদেরকে করতে হবে,
ওই জন্য তোমার লেমিন থিওরিকে আমরা সাইন রুলস হিসেবে বলা হয়। ধরো দেখা গেল এই যে f1 বাই সাইন আলফা এর ভ্যালু ধরো আমি এখানটায় পেলাম 20। এর মানে কি, এখানে ইকুয়াল টু সাইন দিয়েছি মানে কি, এর ভ্যালু যদি আমরা 20 পাই, এর ভ্যালু যদি আমি 20 পাই, তাহলে সিমিলারলি f2 বাই সাইন বিটার ভ্যালুও কিন্তু এই 20 পাবো। এমন এবং তোমার f3 বাই সাইন গামার ভ্যালুও কিন্তু 3টে পাবো। এর মানে কি, এর মানে হচ্ছে তোমার এই তিনটের যে f1 বাই সাইন আলফা, f2 বাই সাইন বিটা, f3 বাই সাইন গামা, তিনটের ভ্যালুর যে রেশিওটা সেটা কিন্তু হবে কনস্ট্যান্ট। বোঝা গেল? এটাই হয়ে যাচ্ছে আমাদের লেমিনস থিওরেম। বোঝা গেছে কিনা বলো? জয়ন্ত বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিরা? সুস্মিতা, হ্যাঁ স্যার। শিল্পা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এটা হয়েছে লেমিনস থিওরেম। আর লেমিনস থিওরেমের আরেক নাম হচ্ছে স্যার একটা কথা বলছি স্যার, ওই যে একটি পয়েন্ট থেকে মিট আছে, ধরেন ওখান থেকে তিনটে ফোর্স তিন দিকে অ্যাক্ট করছে, তাহলে তিনটে ফোর্স তো একই প্লেনে রয়েছে। স্যার হরাইজন্টাল হলে তিনটে হরাইজন্টাল ফোর্সের মধ্যে যদি কোনো একটা, তাহলে স্যার তিনটে ফোর্সের মধ্যে যদি ইকুয়াল ফোর্স না থাকে তাহলে তো স্যার রেজাল্টেন্ট হতে পারে, কারণ আশা করা যায় F1 F2 F3 তিন কারণে হয়তো রেজাল্টেন্টটা কোনো দিকে হচ্ছে না। ওই জন্য তো বললাম তিনটে পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে তোমাকে তিনটে ফোর্স থাকতেই হবে, মাস্ট বি তিনটে ফোর্স থাকতেই হবে, আর একটা প্লেনে থাকতে হবে, এবং ওর মধ্যে যাতে কোনো তোমার রেজাল্টেন্ট যাতে না আসে। এই তিনটে পয়েন্টকে তোমাকে নিয়েই এগোতে হবে। ওইটাই তো থিওরি ওর, এইটাই হচ্ছে তার রুলস। বুঝলে? ওই জন্য তিনটে ফোর্স দিয়ে দেখানো হয়েছে। এখান থেকে কিন্তু এই যে মাইক্রোফোনটা অফ করো। এটা হয়ে যাচ্ছে আমাদের লেমিনস থিওরেম। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কম্পোনেন্ট অফ রিজলভ ফোর্স। রিজলভ ফোর্স, ঠিক আছে? কম্পোনেন্ট অফ রিজলভ ফোর্স, এটা একটু ভালো দিয়ে মন দিয়ে শোনো। একই জিনিস একটু ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে ব্যাপারটা, ঠিক আছে? কম্পোনেন্ট ও রিজলভ, তোমার রিজলভ ফোর্স যেটা হচ্ছে, ধরো আমি ধরো এইখানটায় আমি এই একটা ফোর্স নিলাম, এই একটা পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে আমি এইভাবে একটা ফোর্স দিয়েছি, ধরো এ ফোর্স আমি দিলাম, অ্যাপ্লাই করলাম, এবং এই যে এ ফোর্সটা দিলাম এটা একটা তোমার এক্সিসের উপরে দাঁড়িয়ে। ধরো এটাকে যদি আমি যদি এক্সিস যদি বানাই, তাহলে এই দিকে আমাদের যে হরাইজন্টাল যেটা হয় সেটা এক্স এক্সিস হয়, এবং এইভাবে যদি আমরা দিই ডাইরেকশন, এইভাবে যদি দিই তাহলে এটাকে কি হবে, ওয়াই এক্সিস। এইভাবে যদি ওয়াই এক্সিস, তাহলে দেখো এই এক্স এক্সিসের সাপেক্ষে আমি ধরলাম ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এই এ ফোর্সটা প্রয়োগ করেছি। তাহলে এই যে এ ফোর্সটা আমি যে দিলাম, এই এ ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্টে কিন্তু ভাগ করে নিতে পারি। দুটো কম্পোনেন্টে বলতে কিরকম, এখানে আমি তোমাকে এক্সিস দিয়ে দেখিয়েছি, তো এটাকে যদি এক্সিস দিয়ে দেখিয়েছি মানে কি, এই দিকে আমি একটা মানে এইরকম ভাবে একটা ভ্যালু তোমাকে দিতে পারি এই পয়েন্টটা থেকে, মানে ওয়াই এক্সিস একটা ভ্যালু দিতে পারি, আবার এক্স এক্সিসেও কিন্তু একটা ভ্যালু দিতে পারি। এটা ধরো এক্সিস এক্স, এটা ধরো রয়েছে আমাদের ওয়াই। তাহলে আমি এই ওয়াই এক্সিসের উপর এখানে একটা ভ্যালু দিতে পারি এরকম ডাইরেকশনে ভার্টিক্যালে, আবার হরাইজন্টাল ভাবে এই এক্স এক্সিসের উপরে কিন্তু একটা ভ্যালু দিতে পারি। মানে এটা এক রকমের ভ্যালু দিয়ে আমি এই এ পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে পারি, বা তোমার যে রেজাল্টেন্ট সেটা বের করতে পারি। আবার দেখেন আমি দেখলাম যে এই পয়েন্ট এবং এই পয়েন্টে আমি কোনো ভ্যালু দেব না, না দিয়ে ডিরেক্টলি আমি এখানটা কি করব, এই পয়েন্ট থেকে এইরকম ভাবে কিন্তু আমি ফোর্স অ্যাপ্লাই করে রেজাল্টেন্ট অ্যাক্ট করতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে আমি দুটো কম্পোনেন্টে কিন্তু আমি ভাগ করলাম। একটা কি না, এই রেজাল্টেন্ট না দিয়ে এই দুটো পয়েন্ট দিয়ে, মানে এই দুটো পয়েন্ট দিয়ে আমি তোমার রিপ্রেজেন্ট করতে পারবো, মানে তোমার এটা কি বলে, হ্যাঁ রিপ্রেজেন্ট করতে পারি।
দিলে যে ভ্যালুটা আসবে, আবার এই দুটো পয়েন্ট না দিয়ে এই একটা পয়েন্ট দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলেও কিন্তু একই রেজাল্ট আসবে। এটাকে আমরা কি থিওরি বলছি বা কি রুলস বলছি? স্প্লিটিং ফোর্স। কি স্প্লিটিং ফোর্স, এটাকে আমরা কি বলছি? স্প্লিটিং ফোর্স। এখান থেকে তোমাকে এই টার্মটা দিয়ে প্রশ্ন আসবে, এই দুটো কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল স্প্লিটিং ফোর্স জিনিসটা কি? বলো। স্যার আরেকবার বলে দিন। এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট থেকে আমি এইরকম একটা ধরো এ ফোর্স অ্যাপ্লাই করলাম। এই যে এ ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম, এটাকে আমি যদি এক্সিস দিয়ে দেখি তাহলে আমরা গ্রাফে ওই ছোটবেলায় কি পড়েছিলাম, এটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এই নিচের এই পয়েন্টটা কি হয়, এক্স এক্সিস, তাই কিনা? এক্স এক্সিস। তাহলে এই যে ফোর্সটা আমি দিলাম, বা তুমি এটাকে রেজাল্টেন্ট ফোর্স বলতে পারো, এই রেজাল্টেন্টকে আমি তোমার দুটো কম্পোনেন্টে কিন্তু ভাগ করে নিতে পারি। বা কিরকম ভাবে? আমি না ধরো এই এক্স এক্সিস এর উপর একটা ভ্যালু দেব এবং এইরকম ডাইরেকশনে ওয়াই এক্স এবং ওয়াই এর উপর দুটো ভ্যালু দিয়ে আমি রেজাল্টেন্ট ফোর্সটাকে বের করে নিতে পারবো, বা রেজাল্টেন্ট ফোর্সটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি বা প্রেজেন্ট করতে পারি। দিলে যে রেজাল্টটা আসবে এই দুটো ভ্যালু থেকে, একটা রেজাল্ট ধরো আমি পেলাম, ধরো এক্স রেজাল্ট পেলাম, এই দুটোতে আমি ভ্যালু না দিয়ে এই একটা পয়েন্টের মাধ্যমে কিন্তু আমি ওই রেজাল্টেন্টটা বের করে নিতে পারবো। যদি রিপ্রেজেন্ট করি তার ভ্যালুও কিন্তু ওই এক্স আসবে, তখন এক্স আসবে। এই যে দুটো প্রসেস বা এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমি কি বলবো না, স্প্লিটিং ফোর্স। বলো বোঝা গেল কিনা? এখান থেকে হ্যাঁ আসবো আরো কিছু আছে, এটা হচ্ছে বেসিক। এর মানে দেখো, এইভাবে আমি ফোর্সটা অ্যাপ্লাই করলাম, ধরো এফ ফোর্স, ঠিক আছে? এটা আমাদের ওয়াই ডাইরেকশন, এটা হচ্ছে এক্স ডাইরেকশন, মানে এক্সিস, এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এক্সিস। তাহলে যে এক্সিসের সাপেক্ষে এই এফ ফোর্সটা যে অ্যাঙ্গেলে রয়েছে সেইটাকে আমরা কি বলছি, এক্স এক্সিস। মানে এক্স এক্সিসের সাপেক্ষে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এফ ফোর্সটা রয়েছে। তাহলে যার সাপেক্ষে থাকবে, ধর এই এক্স এক্সিসের সাপেক্ষে থাকলো, সেইটাকে আমরা বলবো কস থিটা এবং তার অপোজিটটাকে বলবো সাইন থিটা। যেহেতু এফ দিয়ে রয়েছে তাই এখানে আমি বললাম এফ কস থিটা এবং এটাকে দিলাম এফ সাইন থিটা। এটা বোঝা গেল কিনা? যে এক্সিসের সাপেক্ষে, ধরো এক্স এক্সিসের সাপেক্ষে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এফ ফোর্সটা রয়েছে, তাহলে এই এক্স এক্সিসটাকে আমি বলবো এফ কস থিটা, আর যদি এর অপোজিট ডাইরেকশন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো এক্স সাইন থিটা। এই দুটো টার্ম ক্লিয়ার? বলো কস কাকে বলবো, সাইন হ্যাঁ কাকে স্যার। বলবো, এখান থেকে তোমাকে চিনতে হবে। যার সাপেক্ষে থাকবে সেটাকে কস বলবো এবং তার উল্টোটা হয়ে যাবে সাইন। আবার তুমি এটাকে এইভাবে বলতে পারো, এটা এক্স ডাইরেকশন, এটা ওয়াই এক্সিস, এখান থেকে আমার এই এফ ফোর্স এইভাবে রয়েছে, ঠিক আছে? তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে এফ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এফ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, এফ কস থিটা। সিমিলারলি এদিকেও তুমি এটা কিরকম হবে, ধরো এইটা যদি আমি তোমার 90 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি এবং এইটা ধরো থিটা, তাহলে এইটা আমি কি করে বের করব, 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে এটাকে আমি এইভাবে বের করতে পারি যে এফ কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি এফ সাইন থিটা। এইভাবেও কিন্তু আমি বের করে নিতে পারি। তাহলে দুটো প্রসেস আমরা বুঝলাম। কি বুঝলাম? দেখো এখানটা তাই লিখেছি এফ কস এফ সাইন, মানে ধরো এই রয়েছে, তাহলে এটা যদি আমার এফ কস থিটা হয় বা এটা যদি আমার 90 ডিগ্রি, এটা রয়েছে কি আমার 90 ডিগ্রি এবং এইটা রয়েছে আমাদের থিটা, তাহলে এইটা আমি কি করে বের করব, 90 মাইনাস থিটা। তাহলে আমি যদি এফ, যেহেতু এফ ফোর্স রয়েছে, এফ এফ কোস 90 মাইনাস থিটা যদি করি তাহলে এইটা ইজ করলো কি এফ সাইন থিটা। সিমিলারলি এদিকে করলে কি হয়ে যাবে, এফ কোস থিটা। এইভাবে তুমি মনে রাখতে পারো। বা তুমি ধরো এক্স এক্সিসের সাপেক্ষে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এফ ফোর্স প্রয়োগ করছি, তাহলে যার সাপেক্ষে প্রয়োগ করলাম ওটাকে আমরা কস ধরে চলবো, এভাবেও কিন্তু তুমি মনে রাখতে পারবো। মজা কথা এখানটা লিখে দিচ্ছি। মজা কথা হচ্ছে তোমার কি না, সেম ইফেক্ট আসবে, আফটার
আফটার রেজলিউশন অফ ফোর্স, মানে তুমি এভাবে করলেও ওই ডাইরেকশনের দিক দিয়ে ধরলেও যেটা আসবে, উল্টো দিক দিয়ে ধরলেও কিন্তু সেইটা আসবে। বোঝা গেছে কিনা বলো? বুঝতে পারলে কি ব্যাপারটা হলো? তোমার কম্পোনেন্ট বা রিজলিউশন অফ ফোর্স ব্যাপারটা কি? এই যে এফ cos থিটা বললাম, এফ sin থিটা বললাম, এখান থেকে কিন্তু ছোট ছোট এমসিকিউ প্রশ্ন আসবে। বোঝা গেল কিনা প্রত্যেকে বলো তো একবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যাব প্যারালোগ্রাম ল অফ ফোর্স। প্যারালোগ্রাম ল অফ ফোর্স বলতে কিছু না, খুব ইজি জিনিস। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি না হয় তাহলে এই প্যারালোগ্রাম ল অফ ফোর্স আমরা অ্যাপ্লাই করবো। সেটা কিরকম? ধরো এইরকম রয়েছে, এইদিকে আমি ধরো এ ফোর্স দিলাম, এদিকে বি ফোর্স দিলাম, মানে কি এইটা হচ্ছে কত 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি এই ফোর্স অ্যাপ্লাই করবো না। সব ক্ষেত্রে ধরো আমি এইরকম তো পাবো না, কোথাও ধরো আমি এইরকম পাবো, কোথাও ধরো আমি এইরকম পাবো, তো এইগুলো তো 90 ডিগ্রি হচ্ছে না। তখন এই ক্ষেত্রে আমরা কি করব, এই প্যারালোগ্রাম লটা আমরা অ্যাপ্লাই করব। দেখো, যদি এইভাবে যদি হয়, এটা এটা হলো আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি হওয়া মানে কি, না এখান থেকে আমি ধরো এখানটা এ ফোর্স দিলাম, এখানটা বি ফোর্স দিলাম, দিয়ে আমি এখান থেকে কি পেলাম, এইভাবে আমি রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে গেলাম। তাহলে এইটা যদি হয় তাহলে এখানে আমাকে কি করতে হবে, 90 ডিগ্রিতে নিয়ে আসতে হবে। 90 ডিগ্রিতে যদি নিয়ে আসতে হয় তাহলে দেখো এটাকে আমি এইভাবে তো করতে পারি, যে এই আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা এইভাবে চলে গেল এবং ডাইরেকশন ছিল এইরকম। তাহলে আমি এটাকে এইভাবে করে এইটাকে আমি 90 ডিগ্রি করে নিতে পারি। তাহলে এটাকে যদি 90 ডিগ্রি করি তাহলে এই পার্টটাকে আমি আলাদাভাবে সরি যদি মুভ করে নিই, তাহলে এইরকম একটা চলে আসছে, এইটা আমার চলে হয়ে যাচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে এইটা হয়ে যাওয়া মানে লম্ব ভূমি আমি পেয়ে যাচ্ছি, তাহলে এই অতিভুজ আমি পেয়ে যাবো। অতিভুজ মানে কি এই রেজাল্টেন্ট, মানে এই রেজাল্টেন্ট, তাহলে এই ডাইরেকশনটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখানটা আমি যদি আর স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব স্কোয়ার, মানে তোমার এখানে এ ছিল এবং বি ছিল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে আর ইজ ইকুয়াল টু রেজাল্টেন্টের ভ্যালুটা আমরা এইভাবে বের করে নিতে পারবো কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু এইভাবে 90 ডিগ্রিতে যদি থাকে তাহলে আমরা কিন্তু এইভাবে বের করে নিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে 90 ডিগ্রিতে থাকলো না, ধরো এইরকম ভাবে থাকলো, তখন আমরা কি করব, এইভাবে থাকলো, এইটা ধরো আমি ধরলাম থিটা, থিটা অ্যাঙ্গেলে রয়েছে, তখন আমি কি করব, ধরো এইদিকে আমি পি ফোর্স দিলাম, আবার ধরো এইদিকে আমি কিউ ফোর্স দিলাম, ঠিক আছে। তাহলে এখানে তো আমি 90 ডিগ্রি পাচ্ছি না, তখন এই ক্ষেত্রে আমরা আমাদেরকে কি করতে হবে, না এই যে প্যারালোগ্রাম যে ল, সেই লটা কিন্তু এখানটায় আমাকে ইনপুট করতে হবে। মানে কি, না এই যে পি যে ফোর্সটা রয়েছে, এই পি ফোর্সটাকে আমি কি করব, এইভাবে কিন্তু এক্সটেন্ড করে নেব, এবং এই কিউটা প্যারালালি ভাবে এইভাবে কিউটাকে আমি নেব, এর সমান্তরাল ভাবে এখানটায় ড্র করব, দিয়ে এইটাকেও কিন্তু আমি এইভাবে এক্সটেন্ড করে দেবো। তাহলে কি হলো, এটা যে কিউ ছিল আমার এই ডাইরেকশনটা কিউ চলে এলো, তাহলে এটা আমি কিউ পেয়ে গেলাম। এবং এই যে থিটা কিউর সাপেক্ষে, তাহলে এটাও প্যারালাল ভাবে এটাও আমাদের কি অ্যাঙ্গেল চলে আসবে, কিউ থিটা কিন্তু চলে আসবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, না এখান থেকে আমি এইভাবে কিন্তু রেজাল্টেন্ট বের করে নিতে পারবো, আর এভাবে মানে তোমার পি এবং কিউর সাপেক্ষে আর আমি এইভাবে বের করে নিতে পারবো। তো এটাকে যদি আমি একটু আলাদাভাবে যদি তোমাদেরকে বলি বা একটা ডায়াগ্রাম যদি অঙ্কন করি, 1 মিনিট দেখো, একটু ভালো করে ড্র করি, তাহলে এটা এইরকম ভাবে আসছে আমাদের, তাই তো এইভাবে আসছে। দিয়ে আমি এখানটায় কি করলাম, এটাকে এক্সটেন্ড করলাম, এইটাকেও এক্সটেন্ড করলাম এবং এইটাকে আমি এইভাবে এক্সটেন্ড করলাম, এইভাবে আমাদের চলে যাচ্ছিল কি রেজাল্টেন্ট, ঠিক আছে। এবং আমি এই যে টোটালটা, এই টোটাল অ্যাঙ্গেলটাকে কি বলেছিলাম, থিটা। তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে আলাদা একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, যে ধরো এটাকে আলফা দিয়ে দিলাম। এটা ছিল আমাদের কি কিউ ফোর্স, মানে এটা কিউ, মানে এটা কিউ, আর এটা কি ছিল পি ফোর্স। তাহলে এটা আমাদের এক্স এক্সিস এবং এটা হচ্ছে ওয়াই এক্সিস, এইভাবে যদি ধরি এটা ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিসের সাপেক্ষে আমি এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এই রেজাল্টেন্টটা পাচ্ছি। তাহলে নিচের এইটাকে আমি কি বলবো বলো,
এটাকে আমি কি বলবো? কিউ কস বলবো না সাইন বলবো? বলো অপূর্ব, বলো কি বলবো? কস বলবো না সাইন বলবো? cos theta, কস বলবো। আর এটাকে আমি কি বলবো? এটাকে কি বলবো? কিউ সাইন থিটা, তাই না? অপোজিট ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানটায় দুটো জিনিস আমরা পাচ্ছি কি না, এই যে পি এবং এই যে কিউ, পি এবং কিউ রেসপেক্টে একটা তোমার অ্যাঙ্গেল রয়েছে থিটা অ্যাঙ্গেল। আবার দেখো পি এবং আর এর রেসপেক্টে একটা অ্যাঙ্গেল রয়েছে তোমার আলফা। তাহলে তুমি এটা চিন্তা করো তো, এটাকে দুটো ত্রিভুজে আমরা ভাগ করব। একটা আছে এই যে ত্রিভুজ, মানে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা আছে, এটা একটা আমরা মুভ করে নেবো এটাকে। আর একটা এই যে টোটাল, এই টোটালটাকে আমি আরেকটা ভাবে কিন্তু তোমাকে মানে মুভ করে নিচ্ছে, মানে এই যে ডায়াগ্রামটা, ঠিক আছে? এর মানে কি, এটা হচ্ছে তোমার, এটাকে এইটা না দিয়ে আমি আলফা বলেছি ওই জন্য দিলাম, আর এই টোটাল আছে থিটা। তাহলে এই যে একটা হলো, এটা আমাদের কি 90 ডিগ্রি এলো, এটা 90 ডিগ্রিতে আমরা এসে পৌঁছে গেলাম, তাই কিনা? 90 ডিগ্রিতে এসে পৌঁছলাম কিনা বলো? তাহলে এই সাইডটা আমরা কি বলছিলাম? কিউ সাইন থিটা, এবং এইটাকে আমরা কি বললাম? কিউ cos কস theta, থিটা। এত দূর প্রত্যেকের ক্লিয়ার তো? ক্লিয়ার কিনা বলো? এত দূর প্রত্যেকের ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে এই রেজাল্টেন্ট আমি ইজি ভাবে বের করে নিতে পারবো। তাহলে রেজাল্টেন্ট কিভাবে বের করব না, ওই একই ফর্মুলা, কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, এইটা পুট করে আমরা বের করে নিতে পারবো। তাহলে এইটা হয়ে গেল আমাদের একটা ফর্মুলা, এইটা তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটা দিয়ে তোমাকে এমসিকিউ তে একটা প্রশ্ন আসবে, যেখানে আর হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স, কিউ মানে হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন, কার অ্যাঙ্গেল? এই পি এবং কিউর মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে? আর হচ্ছে তোমার এখানটা আর একটা কি রয়েছে বলতো, এই ফাই মানে এই গামা, এই গামা, গামা হচ্ছে তোমার পি এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল। এখান থেকে এটা একটা আমরা সলিউশন পেলাম। আর একটা এই যে টোটাল, এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটাকে আমি আরেকবার ড্র করছি, মানে সেটা আমি কিরকম পেয়েছিলাম, এইভাবে দিয়ে এখানটায় আমাদের এইভাবে ছিল, ডটেড করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা 90 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে এইটা ছিল পি, এবং এই যে দূরত্ব এটা কি ছিল? কিউ কস থিটা, আর এটা কি ছিল? কিউ সাইন থিটা, তাই তো? তাই কিনা? আর এই অ্যাঙ্গেলটা আমার কত ছিল? থিটা না গামা? বলো, থিটা না গামা? এই অ্যাঙ্গেলটা gamma, গামা, কেন এইখান থেকে নিয়েছি, এইটাকে আমি মুভ করলাম, এইটা এই পুরোটাকে মুভ করলাম, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে গামা। তাহলে গামার সাপেক্ষে, এই গামার সাপেক্ষে এটাকে যদি আমি এইভাবে যদি বলি যে তোমার কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা বাই পি, পি প্লাস মানে এইখান থেকে এইটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ কস থিটা। এই যে এইখান থেকে এইটা ছিল পি, এবং এখান থেকে এইটা কি ছিল? কিউ কস থিটা। সেটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি, তাহলে কিউ কস থিটা। এইটা যদি করি তাহলে এটাকে আমরা কি বলবো? ওই ত্রিকোণমিতিকের ওই মাধ্যমিকের সময় পড়েছিলাম, এটাকে আমরা কি বলবো? তাই কি না? টেন আলফা। আলফা দিয়ে দেখেছি, থিটা দিয়ে যদি দেখাতাম তাহলে থিটা, ফাই দিয়ে দেখালে ফাই, তাই কি না? লম্ব বাই ভূমি, এটা একটা ফর্মুলা। এখান থেকে দুটো ফর্মুলা দিয়ে প্রশ্ন, বোঝা গেছে এত দূর? প্রত্যেকে বলো ক্লিয়ার কিনা? কৃষ্ণা বুঝতে পারলে? সুস্মিতা, শিল্পা? হ্যাঁ স্যার। স্যার বুঝলাম। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আমরা পেলাম। আচ্ছা, এরপরে এখান থেকে কিন্তু এই অ্যাঙ্গেলের উপরে দাঁড়িয়ে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমার টার্ম রয়েছে, নোটস বা তুমি বলতে পারো কি,
না, 1 নম্বরে যেটা হচ্ছে তোমার এই যে থিটা, থিটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, থিটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তখন যে রেজাল্টেন্ট ফোর্সটা আসবে, সেই রেজাল্টেন্ট মানে আর ফোর্সটা যে আসবে সেটা তোমার হবে কি ম্যাক্সিমাম। দ্বিতীয়ত দ্বিতীয়ত এই থিটা যদি তোমার 180 ডিগ্রিতে যদি থাকে, বা তুমি এটাকে এইভাবে তুমি বলতে পারো যে থিটা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তখন এই যে রেজাল্টেন্ট মানে আর, এই আরটা আমাদের হবে কি বলতো, কি হবে বলো? 180 থাকা মানে কিরকম ডাইরেকশন আসবে? এইরকম, তাই কিনা? মিনিমাম এরকম হবে কিনা বলো? মিনিমাম 180 ডিগ্রিতে যদি থাকে হ্যাঁ স্যার। তাহলে কি হবে? তাহলে এর রেজাল্টেন্টের ভ্যালুটা কি হবে? মিনিমাম, তাই না? মিনিমাম হবে। আর যদি তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে তোমার একটু ভুল বললাম মনে হয়, বুঝলে? থিটা যদি তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে তোমার সেটা হয়ে যাচ্ছে কি ম্যাক্সিমাম। আর একটা থিটা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার মিনিমাম। ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার এইরকম যদি একটা ডাইরেকশন হয় 0 ডিগ্রিতে, এই ধরো একটা পয়েন্ট এইভাবে যদি যায়, এরকম যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তখন তার যে রেজাল্টেন্টের যে ভ্যালুটা আসবে তখন, না এটা না, তাহলে তোমাকে এখানে ম্যাক্সিমাম, হ্যাঁ যেটা বলছিলাম এইটা ঠিক বললাম, কোনো ভুল না। থিটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তখন রেজাল্টেন্ট হবে ম্যাক্সিমাম। আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, দেখো থিটা 0 ডিগ্রি বলতে কিরকম, মানে এইটা যদি এরকম থিটা এইভাবে যদি থাকে, তাহলে তোমার এটা হয়ে যাবে ম্যাক্সিমাম। আর এটা যদি তোমার 180তে যদি এইভাবে থাকে, তাহলে এটা হয়ে যাবে মিনিমাম। ঠিক আছে? তো এখান থেকে এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা এমসিকিউর দিকে যাব। ঠিক আছে? ওই দুটো মনে রাখো। থিটা যদি তোমার, আমি যখন গুলিয়ে ফেললাম তোমরাও গুলিয়ে যেতে পারো। থিটা যদি তোমার থিটা যদি 180-র মধ্যে যদি থাকে, তাহলে রেজাল্টেন্টের ভ্যালু হবে তোমার মিনিমাম। আর থিটা যদি, আর একটা, হ্যাঁ যেটা বলছিলাম মনে পড়েছে, দাঁড়াও, থিটা যদি তোমার 180 ডিগ্রি হয় তাহলে কি বললাম, মিনিমাম, তাই তো? থিটা যদি 0 ডিগ্রির মধ্যে থাকে তাহলে হবে কি ম্যাক্সিমাম। আর থিটা যদি 90 ডিগ্রি যদি থাকে, 90 ডিগ্রিতে, তাহলে কি হবে বলো? কোনটা হবে? 90 তাহলে ডিগ্রিতে মিডিয়াম থাকলে এই রেজাল্টেন্টের ভ্যালুটা কিভাবে বের করব? ধরো এরকম রয়েছে, এটা পি ফোর্স দিলাম, এটা কিউ ফোর্স দিলাম, ঠিক আছে, এটা 90 ডিগ্রিতে রয়েছে, এইভাবে রয়েছে আর রেজাল্টেন্ট। তখন আমরা কিভাবে বের করব রেজাল্টেন্ট বলো? √p² প্লাস q², সিম্পল, আগেও বললাম, তাই না? বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, যে 10 আলফা দিয়ে তুমিও করতে পারো, q/p, এইভাবে কিন্তু করতে পারো। এই দুটোটা মনে রাখবে, এইভাবে তুমি বের করে নিতে পারো, আবার এই ফর্মুলা পুট করে বের করে নিতে পারবে। এই 3টে টার্ম মনে রাখো। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ বলো। স্যার। আচ্ছা, এরপরে এক একটা এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ রয়েছে। বলো, প্রথম এটা জুম হবে কি একটু, 1 মিনিট। বলো কি হবে এই প্রশ্নটা। দ্য ল অফ প্যারালোগ্রাম অফ ফোর্স, তো ইন দ্য ফিগার, এখানে একটা ডায়াগ্রাম রয়েছে যেখানে তোমাকে এই রেজাল্টেন্ট বলে দিয়েছে আর, এবং এটাকে জুম আউট করতে হবে, আর বলে দিয়েছে, এবং এখানটা বলে দিয়েছে যে এই ও পয়েন্ট, ওই ও পয়েন্ট থেকে এদিকে আলফা রয়েছে, এদিকে পি পয়েন্ট রয়েছে, এবং ওই যে ডায়াগ্রামটা দেখালাম, এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, তো এই পি এবং কিউ আর ফোর্স অ্যাক্ট করে, মানে এইদিকে এবং এইদিকে ফোর্স অ্যাক্ট করা হয়েছে।
তাহলে এখান থেকে যে ফর্মুলাটা আসবে প্যারালোগ্রামের যে ফোর্স, এই যে প্যারালোগ্রামের যে ফোর্স, এটা অ্যান্সার হবে। এ কোনটা হবে বলো? এ হবে স্যার, এ। এ এ। বাকিরা সুস্মিতা স্যার বলো কোনটা হবে? স্যার এরটা হবে। এটা হয়ে যাবে। এই ফর্মুলাটা আমরা একটু আগে পড়লাম, তাহলে এ হয়ে যাবে কারেক্ট। চলো দ্বিতীয় হচ্ছে দ্য লাইন অফ অ্যাকশন অফ কনকারেন্ট ফোর্স মিট এট। আগের দিন ক্লাসগুলো দেখেছো প্রত্যেকে? নাহলে এই প্রশ্নটা বুঝতেই পারবে না। স্যার এটা অ্যান্সার কোনটা হবে? এরটা হবে। এ সিঙ্গেল পয়েন্ট। সিঙ্গেল। চলো এখান থেকে কিছু ডায়াগ্রাম তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? ডেফিনেশন গুলো লিখে রেখেছি আমি, দিয়ে দেবো তোমাদেরকে। এই যে কোলিনিয়ার, কোলিনিয়ার বলতে কিরকম বললাম? 180 ডিগ্রি, মানে এরকম এরকম যে থাকে, তাহলে সেটাকে কি বলবো? কোলিনিয়ার। আর তোমার কোপ্লেনার প্যারালাল বলতে কিরকম বোঝায়? কোপ্লেনার প্যারালাল একটা এদিকে ডাইরেকশন হবে, একটা এরকম 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 যদি ডাইরেকশন থাকে তাহলে সেটাকে কি বলা হবে? কোপ্লেনার প্যারালাল, তাই কিনা? আর কোপ্লেনার তোমার লাইক যে প্যারালাল গুলো, লাইন যে প্যারালাল গুলো, সেটা কিরকম হবে? এটা এই যে ডাইরেকশন গুলো উল্টো, একটা এদিক একটা ওই দিক হবে না, একই ডাইরেকশনের দিকে থাকবে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো। আর একটা রয়েছে তোমার কোপ্লেনার কনকারেন্ট। কোপ্লেনার কনকারেন্ট বলতে কি না, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট থেকে এইভাবে ডাইরেকশনে তোমার কি হবে? ফোর্স গুলো এইভাবে কিন্তু তোমার বেরিয়ে যাবে, এটাকে কোপ্লেনার কনকারেন্ট বলে। এই ডায়াগ্রাম গুলো থেকে কিন্তু ডায়াগ্রাম দিয়ে দেবে, দিয়ে বলবে এটাকে কোপ্লেনার কনকারেন্ট বলে, না তোমার কোলিনিয়ার বলে, না নন কোপ্লেনার প্যারালাল বলে, এরকম কিন্তু প্রশ্ন দিয়ে দেবে। যেমন আমাদের হাইওয়ের ক্ষেত্রে যেভাবে প্রশ্নগুলো আসে, ট্রাফিকের যে প্রশ্নগুলো হয় সেরকম ভাবে দিয়ে দেবে। আবার কোপ্লেনার নন কনকারেন্ট বলতে কিরকম না, এইরকম একটা বডি রয়েছে, সেখান থেকে হবে না, এখান থেকে ফোর্স বেরিয়ে যাবে, এখান থেকে ফোর্স বেরিয়ে যাবে, মাঝখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, এরকম যদি ডায়াগ্রাম থাকে তাহলে সেটাকে কোপ্লেনার নন কনকারেন্ট বলা হয়। ডেফিনেশন গুলো আছে, দেখিয়ে দিতে পারে। আবার নন কোপ্লেনার প্যারালাল বলতে কিরকম না, সেটা এক্সিস রকমের হবে। এই ধরো একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস রয়েছে, এবং যেটা অটোকেটের সময় আমরা যেটা দেখতে পাই, তিনটে এক্সিস, এক্স ওয়াই জেড, এরকম এক্সিস থাকবে। এই এক্সিস থেকে এইরকম ভাবে আমাদের একটা ডায়াগ্রাম থাকবে, এখানে এর উপরে কিন্তু এইভাবে ফোর্স গুলো এক হবে। এরকম হওয়া মানে লোন কোপ্লিনিয়ার প্যারালাল। এই ডায়াগ্রাম গুলো কিন্তু মনে রেখো। আর একটা আছে তোমার নন কোপ্লেনার কনকারেন্টটা কিরকম না, সেটাও কিন্তু এরকম তিনটে ডাইরেকশন হবে, এক্স ওয়াই জেড, এইরকম তিনটে এক্স ওয়াই জেড ডাইরেকশন হবে। ডাইরেকশন হওয়ার পর এই একটা পয়েন্ট থেকে এইভাবে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? এই কটা পয়েন্ট রয়েছে, কটা মতো পয়েন্ট, ঠিক আছে? প্রত্যেকগুলো পয়েন্ট কিন্তু এখানটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? কনকারেন্ট ফোর্স এবং কোপ্লেনার ফোর্স, তারপরে রয়েছে তোমার কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, ঠিক আছে? এরপরে রয়েছে কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, তারপর হচ্ছে তোমার নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, ঠিক আছে? এই প্রত্যেকগুলো কিন্তু ডেফিনেশন একবার করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? চলো এরপরে 3 নম্বর। 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বর বলছে ফোর্স মিটিং এট ওয়ান পয়েন্ট বাট হ্যাভিং লাইনস অফ অ্যাকশন নন নট ইচ ওয়ান প্লেন আর কল্ড। তাকে আমরা কি বলবো? ড্যাশ। তাকে কি বলবো? নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, তাই না? তাই কিনা বলো? নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, হ্যাঁ স্যার, বুঝতে পারলে? মানে কিরকমটা বললাম তোমাকে, এক্স ওয়াই জেড তিনটে থাকবে, যে এখান থেকে এরকম একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, ওয়ান প্লেন থেকে বলে দিয়েছি, তখন সেটাকে আমরা কি বলছি? নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। ডেফিনেশন গুলো রয়েছে, ওগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। চলো 4 নম্বর। 4 নম্বর কি বলছে দেখো, ইন কোলিনিয়ার ফোর্স সিস্টেম দ্য ফোর্স হুজ লাইন অফ অ্যাকশন লাই অন ড্যাশ। কোনটা বসবে? does not meet at the point, same line on the same plane,
meet at one point. বলো কোলিনিয়ার ফোর্স বলতে কি মানে কি বললাম? কোলিনিয়ার ফোর্স গুলো মিট করবে কোথায়? একটা পয়েন্টে মিট করবে, তখন সেটাকে তো কনকারেন্ট ফোর্স বলবো, তাই না? দেখো কোলিনিয়ার ফোর্স বলবো মানে কি একটা পয়েন্টে মিট করবে, তাই কি না বলো? তাই কি হবে? সেম লাইন। তোমরা কেউ পড়ছো না, রেকর্ডিং গুলো তোমরা দেখছো না, বুঝলে? কিছু আর এক দুটো ক্লাস যদি হয়ে যায় স্ট্রেন্থ তোমার ইঞ্জিনিয়ার মেকানিক্সে, তারপর অন্ধকার দেখবে সব। ওই জন্য বলি রেকর্ডিং গুলো দেখে নোট ফোর্স বানাও, বানাও দিয়ে পড়ো। 5 নম্বর নির্মাণ সহায়ক এই যে নির্মাণ সহায়ক, কেএমসি, কেএমডিএ, এই তিনটে পরীক্ষায় কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে প্রচুর প্রশ্ন আসে। ইভেন এবারে পিএসসি তেও এসেছিল, ওই এসআই ইউনিট দিয়ে একটা ফোর্স দিয়ে এরকম কিছু মোশন না মুভমেন্ট এরকম দিয়ে কিছু একটা প্রশ্ন, একটা না দুটো ছিল। 5 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেসিক ল ফর মেকানিক্স। বেসিক ল ফর মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে বেসিক্যালি কোন ফোর্সটা আমরা অ্যাপ্লাই করি, কোন লটা আমরা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করা হয় রিজিড বডির? বলো, এটা তো তোমাদের বলা উচিত। কোনটা? নিউটনস ল, ভিসকোসিটি, না প্যারালোগ্রাম ল, না নিউটনস ল? স্যার বিয়েরটা ডি কোনটা? সি মনে স্যার হচ্ছে বি সি। হবে, বি, বি হবে। নিউটনস ল, আগের দিনটা নিউটনস ল কেই সব করেছি। মোশন বলতে কি, এই একটা স্থির বস্তু রয়েছে, ফোর্স দিলাম, স্থির বস্তুটা কি হবে? চলমান অবস্থায় থাকবে। একটা চলমান বস্তু এইভাবে চলমান অবস্থায় রয়েছে, আমি যদি ফোর্স অ্যাড করি, তাহলে সেটাকে আমি কি করব? স্থির করতে পারি বা থামিয়ে দিতে পারি, বা তার মোশনটাকে চেঞ্জ করে দিতে পারি। এইটাকে নিয়ে তো রিজিড বডির উপর এই ফোর্সটাকে নিয়ে তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর কাজ, তাই না? তাহলে নিউটনস ল অফ মোশন, ভিসকোসিটি হবে না, ঠিক আছে? মোশনকে নিয়ে কিন্তু সবকিছু আমাদের কাজ নিউটনস ল এর উপর ডিপেন্ড করবে। এক্সপ্লেন গুলো রয়েছে, এগুলো তোমাকে দিয়ে দেবো। ফার্স্ট লো, সেকেন্ড লো, থার্ড লো, সবগুলো নিয়ে করা হচ্ছে। আচ্ছা, এবারে বলো, দা ডাইমেনশন ফর্মুলা অফ ফোর্স ইজ। ডেরিভেশনটাই তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, বলো। স্যার বি বিয়েরটা হবে হবে। ml টু দি পাওয়ার মাইনাস। স্যার বি হবে, বি, বি ডি? বি 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 হবে, ভালো করে শুনতে হবে। বি স্যার। বি বি হবে স্যার, বি। বি? এম কি এল টি বলেছিলাম টু দি আগের স্যার দিন? ডি এম এল টি টু দি পাওয়ার -2। বি, তাই তো? কিরকম বলেছিলাম? ফোর্স মানে কি বলেছিলাম? ফোর্স মাস ফোর্স ইন্টু, মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সিলারেশন। মাসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম? কেজি, কেজি, তাই তো? আর এক্সিলারেশন কে মিটার মিটার পার পার সেকেন্ড, সেকেন্ড বাই বাই সেকেন্ড। সেকেন্ড। কেজি কে কি করেছিলাম? কেজি কে কেজির মতন রেখে দিয়েছিলাম। আর ডিস্টেন্স মিটার বাই পার টাইম। সেকেন্ড ডিস্টেন্স বাই টাইম, তাই না? দিয়ে হুম, এটাকে ক্যালকুলেশন করেছিলাম পাওয়ার, কেজির পাওয়ার 1, মিটারের পাওয়ার 1, সেকেন্ডের পাওয়ার উপরে 2। নিচ সেকেন্ডটাকে যদি নিয়ে দিই তাহলে উপরের দিকে চলে গেলে -2 চলে আসছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এম এল কি হুম, টু দি পাওয়ার কত? -2, তাই কি না? সবাই বলো কোনটা হবে, বলো কোনটা হবে? বিয়েরটাই হবে, বিয়েরটাই হবে। বি। এক মিনিট, এক মিনিট ধরো তো।
আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? বলো, এসআই ইউনিট ফোর্স কোনটা? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনটা হবে? কৃষ্ণা বলো। ডি এরটা ডি হবে। ডি হবে। ডি। 1 নিউটন মানে কি? 1 নিউটন ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? কেজি মিটার পার সেকেন্ড, তাই না? চলো এখানে দিয়ে দিচ্ছি। 8 নম্বরটা বলো তো, কোনটা হবে 8 নম্বর? অ্যাকর্ডিং টু হুইচ অফ দ্য ফলোইং ল অফ মেকানিক্স অফ বডি রিমেন বা কন্টিনিউ ইন ইটস স্টেট অফ রেস্ট? দেখো, রেস্ট থাকতে বা মোশন ইউনিট ইজ দ্য তোমার ডিস্ট্রিবিউট বাই অ্যান এক্সটার্নাল অ্যাঙ্গেল এজেন্ট। তখন সেটা কি বলবো, কোন লোটা থেকে? একটু আগে বললাম তীরবর্তী ধাক্কা ফার্স্ট ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট ল। ফার্স্ট ল, তাই তো সুস্মিতা? কিছু একটা বলতে বলতে থেকে গেলে। 9 নম্বরটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফোর্স? বলো, স্যার এটা অল অফ দ্য অপশন হবে, অল অফ দ্য মেনশন। ডি all অ্যান্সার of হবে। the এই 3টে পয়েন্ট থাকতে হবে: ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। 10 নম্বর বলো, when can two force be in equilibrium? ইকুইলিব্রিয়াম ফোর্স বলতে কি? অপোজিট ডাইরেকশন। কার অপোজিট? রেজাল্টেন্ট। রেজাল্টেন্টের অপোজিট। তাহলে বলো কোনটা হবে? দেয়ার ইকুয়াল টু ম্যাগনিটিউড তো থাকতে হবে, কোলিনিয়ার হতে হবে, দেয়ার অপোজিট All of ডাইরেকশন D, হতে D. হবে, অল অফ দ্য মেনশন। তাহলে ডি হয়ে যাবে। সবগুলোই। 11 নম্বরটা বলো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডিসক্রাইব দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্স? বলো 11 নম্বর। দুটো ফোর্সের যে ইফেক্ট আসবে সেটা সমান আসবে, তাই না? তাহলে ফোর্স দ্যাট হ্যাজ দ্য সেম ইফেক্ট অফ দ্য টু ফোর্স, এটাই তো হয়ে যাচ্ছে কি রেজাল্টেন্ট। 12 নম্বর বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফোর্স? এর মধ্যে কোনটা ফোর্স নয়? বলো। ইম্পালস। ইম্পালস। সবগুলো সম্পর্কে দিয়ে দিয়েছি, ফার্স্ট কি, ইম্পালস কি, ওয়েট কি, সব দেওয়া রয়েছে, ঠিক আছে। 13 নম্বর বলো, হোয়াট ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি? কোনটা ভেক্টর কোয়ান্টিটি না? ওয়েট কি ভেক্টর স্যার কোয়ান্টিটি? ওয়েটটা ভেক্টর না, ওয়েট। ওয়েটটা, ওয়েট। ওয়েট। ভালো করে বলো কোনটা হবে। স্যার ডিস্টেন্স ডি। স্কেলার কোয়ান্টিটি কি জি কাকে বলে? স্কেলার কোয়ান্টিটি স্কেলার মানে মান থাকবে কিন্তু তার কোনো অভিমুখ থাকবে না। স্যার ডিসটেন্সটা হবে, স্যার ডিসটেন্সটা, ওয়েটটা হবে না। মানে যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা ডিফাইন করব সেটার শুধুমাত্র ম্যাগনিটিউড হতে হবে, সোজা বা কোনো ডাইরেকশন থাকবে না। মানে ভ্যালু থাকবে, ডাইরেকশন থাকবে না, মান থাকবে, অভিমুখ থাকবে না। উদাহরণ হিসেবে কি বলেছিলাম? লেন্থ, মাস, টাইম, তাই না? ডেনসিটি, স্পিড, ভলিউম, টেম্পারেচার, এগুলো বলেছিলাম। আর তোমার ভলিউম, ভেক্টর কোয়ান্টিটি বলতে কি বোঝায়? যে ভেক্টর কোয়ান্টিটি, অপূর্ব দুটোই বলো, থাকবে। ভেক্টর কোয়ান্টিটি আছে দুটোই থাকবে। মানে যে ফিজিক্যাল দুটোই। কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করব তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই থাকতে হবে, তাই না? মানে মান এবং অভিমুখ দুটো থাকবে, সেটাকে বলছিলাম। তাহলে কি হয়ে যাবে, কোনটা হবে? ডিসটেন্স। ডিস্টেন্স।
14 নম্বর বলো, দ্য ইউনিট অফ এক্সেলারেশন। এক্সেলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড, তাই না? সেকেন্ড মিটার স্কয়ার। পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনের ইউনিট। 15 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? সবগুলোই সবগুলোই সবগুলো, স্যার অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য দিস। অল অফ দ্য অ্যাবাভ। মাসকে মাসের এসআই ইউনিট কি? কেজি, তাই না? মানে কিলোগ্রাম। আর লেন্থের এসআই ইউনিট মিটার। মিটার, যেটাকে এমকে ডিফাইন করছিলাম। টাইমের সেকেন্ড। সেকেন্ড। কারেন্টের কি? এম্পিয়ার। এম্পিয়ার। অ্যাম্পিয়ার। টেম্পারেচার, কেলভিন। 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 অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের মোল। 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 এগুলো সব মনে রাখতে হবে। 16 নম্বর, দ্য ইউনিট অফ ফোর্স ইজ এসআই সিস্টেম। এসআই সিস্টেমের ফোর্স কোনটা বলো? নিউটন। নিউটন। নিউটন স্যার। নিউটন। নিউটন। কেন? নিউটন তোমার এসআই সিস্টেমে হচ্ছে কি? এসআই সিস্টেম হচ্ছে নিউটন, আর সিজিএস এ ডাইন। ডাইন। এই দুটোকে কি বলেছিলাম? অ্যাবসলিউট ইউনিট। আর 1 নিউটন ইজ ইকুয়াল টু কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কি? এমকে সিস্টেম, এমকে সিস্টেম। আর 1 ডাইন কি বলেছিলাম? গ্রাম সেন্টিমিটার পার সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার। পার সেকেন্ড এই স্কয়ার। দুটোকে কি বলেছিলাম? সিজিএস সিস্টেম। এই দুটোকে গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল। গ্র্যাভিটেশনাল ইউনিট। 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন? 10 টু দি টু দি পাওয়ার 5 পাওয়ার ডাইন। 5 ডাইন। তাহলে কি নিউটন? এরকম সারাউন্ডিং মনে রাখতে হবে। এখানটা সলিউশন করা রয়েছে। আচ্ছা 17 নম্বর দেখো, টু ফোর্স অফ ইকুয়াল ম্যাগনিটিউড। ঠিক আছে, যেখানে পি এক এন্ড অ্যাঙ্গেল তোমার থিটা বলে দিয়েছে, and each other their resultant is equal to। বলো, এটা তোমরা প্রত্যেকে করবে না বলে দেবো? 17 নম্বরের বলে প্রশ্নটা দেন। তোমাদের হোমওয়ার্ক থাকলো, ট্রাই করো। রেজাল্টেন্ট বের করতে হবে তোমাকে। তোমাকে একটু হালকা এখানটা বলে দিচ্ছি। মানে তোমাকে কি বললো? এই রয়েছে পি, দুটো ইকুয়াল ভাবে পি ফোর্স রয়েছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে রেজাল্টেন্ট যাবে আর, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আর এর ফর্মুলা আমরা কি জানি? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ cos থিটা। তাই না? তাহলে এটাকে যদি সলিউশন করি তাহলে কি চলে আসবে? স্টেপ ডাউন করে দিচ্ছি। তোমার 2 পি স্কোয়ার 1 প্লাস কস থিটা। এই 1 প্লাস কস থিটা মানে কি? 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাই না? তাহলে বসিয়ে দাও, 2 পি স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে গো? 4 পি স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটাকে যদি করি 2p cos থিটা বাই 2। এই তো 2p cos থিটা বাই 2 আছে, 2p cos থিটা বাই 2 বি। বোঝা গেল? বলো, বুঝতে পারলে? এই তো ফর্মুলাটা, কিছু নেই। এই ফর্মুলাটা পুট করলাম, দুটো ফোর্স বলেছে পি পি, রেজাল্টেন্ট বের করতে হবে। ফর্মুলা পুট করলাম, ব্যাস ক্যালকুলেশন করে গেলাম, এটা পেয়ে গেলাম। শিল্পা বুঝতে পারলে? না মাথার হ্যাঁ স্যার উপরে দিয়ে চলে বুঝলাম। গেছে? না স্যার বুঝতে পেরেছি, পরে একবার দেখে নিতে হবে।
এই 1 প্লাস cos থিটা মানে কি? এইখানটা সবাই আটকে যেত। 1 প্লাস cos থিটা মানে কি? 2 cos স্কয়ার থিটা বাই 2, বুঝলে? সেটা এখানে 2 cos স্কয়ার থিটা বাই 2 বসিয়ে দিলাম, বের করে নিলাম। 18 বলো। A force which can produce an acceleration on 1 meter per second square in a mass of 1 kg is called, তাকে কি বলবো? 1 নিউটন। 1 নিউটন না 1 kgf? হুম, তখন কেজিএফ 1 kgf 1 নিউটন। মানে আমি কেজিএফ বললাম বলে কি ওইটাই ঠিক হয়ে যাবে নাকি? বললাম 1 নিউটন। তোমরা কিছু মনে রাখতে পারছো না। 1 নিউটন কাকে বলে আর 1 কেজিএফ কাকে বলে? ডেফিনেশন কি বলেছিলাম? 1 নিউটন বলতে 1 নিউটন বলতে কি বলেছিলাম বলো? 1 নিউটন ইকুয়াল 10⁵ এক কেজি কোনো আর মাসকের উপরে যে পরিমাণ ফোর্স প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার তোমার এক্সেলারেশন প্রডিউস হচ্ছে বা করতে পারছি, তখন সেটাকে তো 1 নিউটন বলছিলাম না, তাই কি না? তাহলে এখানে কি হয়ে যাবে? 1 নিউটন। আর 1 কেজি বলতে কি বোঝায়? 1 কেজি ফোর্সের উপরে যে 19 পরিমাণে ফোর্স প্রয়োগ করলে 9.81 মিটার পার মিটার পার সেকেন্ড সেকেন্ড। স্কয়ার এক্সেলারেশন প্রডিউস করতে পারবো। এই পরিমাণ ফোর্সকে কি বলছিলাম? 1 কেজি পার বা তোমার 1 কেজি ফোর্স মানে কত? 9.81। তোমরা কিছু মনে রাখতে পারছো না। আচ্ছা, এই ভ্যালুটা বলো, গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্টের ভ্যালু কত? কোন 67 ইন্টু তো 10 সি টু এরটা দ্য হবে মাইনাস 3। এটা বলো কত ডিগ্রি অ্যাঙ্গেল? 2 ফোর্স অ্যাক্টিং 180 এই পয়েন্ট দুটো ফোর্স অ্যাক্টিং, তখন সেটা কি বলছি? 90 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি। ব্যাস, আর নেই, মোটামুটি এইটুকু ছিল। আজকে এখানটায় থাক। নেক্সট ক্লাসে আমরা মার্চের মাসের ক্লাস শেষ, এপ্রিলে শুরু করব। এপ্রিল মাসে তোমার মঙ্গলবার শুক্রবার, মঙ্গলবার শুক্রবার এই দুটো ডেটে করাবো, ঠিক আছে? মঙ্গলবার শুক্রবার, বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে, চলো তাহলে আজকে এখানটায় শেষ করছি। হ্যাঁ, চলো বাই।